আসসালামু আলাইকুম বন্ধুরা। যদি বলি এমন এক ফ্রেন্ডের নাম বলার জন্য, যার সাথে শিশুকাল থেকেই এখন পর্যন্ত আপনার বন্ধুত্ব টিকে আছে, আর যে আপনার সফলতায় অনেক বেশি ভূমিকা রেখেছে, তাহলে কার নাম বলবেন? এরকম ৪ জন বন্ধুকে নিয়ে নির্মিত হয়েছে দ্য ফার্স্ট রাইড মুভিটি। তাই দেরি না করে মুভিটির গল্প শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা ছোট্ট একটি শিশুকে দেখি, যে শ্বাস নেওয়ার জন্য লড়াই করছিল। সে ৩ মাস আগে জন্ম হওয়ায় তার শরীর অনেক বেশি দুর্বল ছিল, আর তার বেঁচে থাকার সম্ভাবনাও অনেক কম ছিল। তার মা-বাবা তাকে বাঁচানোর জন্য তন্ত্রমন্ত্রের আশ্রয় নেয়, যেখানে পূজারীকে টাকা দেওয়ার জন্য তারা তাদের অ্যাপার্টমেন্ট বিক্রি করেন। তারপর একটি ছোট্ট বাড়ি ভাড়া করে সেখানে শিফট হন, আর নতুনভাবে জীবন শুরু করেন। প্রতিবার তার বাবা সেই মুহূর্তটা মনে করলে কান্নাভরা চোখে স্মাইল করেন, কারণ সব অসম্ভবকে সম্ভব করে জুনমিন বেঁচে গিয়েছিল। তার জীবনের একটি নতুন যাত্রা শুরু হলো। কিন্তু জুনমিন যত বড় হতে লাগলো, সে নিজেকে সবথেকে দুর্বল এবং অস্বাভাবিক মনে করত। সে ভাবতো হয়তোবা সে দুনিয়ার সবচেয়ে স্লো এবং বোকা ছেলে। সে চুপচাপ থাকতো, লাজুক, একা, যতক্ষণ না একদিন সে দেখা পেল সেই ৩টি ছোট্ট ছেলের, যারা তার মতোই ক্লুলেস ছিল। সেই মুহূর্ত থেকেই ৪ জন হয়ে গেল একে অপরের ছায়া, ৪ সদস্যের ছোট্ট টিম, যারা আঠার মতো একজন আরেকজনের সঙ্গে লেগে থাকতো। তাদের ভীতি আর কমপ্লেক্সগুলোকেও তারা খেলায় রূপান্তর করেছিল। কে কার থেকে বেশি বোকামি করতে পারত তা নিয়ে চলতো প্রতিযোগিতা। সময়ের সাথে সাথে তাদের বন্ধন আরো গভীর হয়ে ওঠে। যেতে যেতে তারা হাই স্কুলে পৌঁছে যায়। প্রত্যেকের মধ্যে ছিল আলাদা এক একটি ট্যালেন্ট। প্রথমেই আমরা দেখি চিত্রুমকে, যার মধ্যে লেখাপড়ার অনেক ভালো স্কিল ছিল। সে সবসময় ভালো রেজাল্ট করত। তার স্বপ্ন ছিল একদিন প্রেসিডেন্ট হওয়ার। কিন্তু এত মেধাবী হওয়া সত্ত্বেও কিছু স্টুডেন্ট থাকে না, যারা ১ মার্ক নিয়েও মারামারি লাগিয়ে দেয়। সে তাদের মধ্যে ছিল। কোনোবার যদি রেজাল্ট সামান্য কমে যেত, সে এমন আচরণ করত মনে হতো পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। তার মধ্যে আরেকটা স্কিল ছিল, সে মারামারিতে অনেক ভালো ছিল, তাই তাকে ভয়ে কেউ ছুঁতে পারত না। তার পাশেই বসা ছিল বক, যে কিনা পড়াশোনা এতটাই অপছন্দ করত যে চোখ খোলা রেখে ঘুমাতে এক্সপার্ট হয়ে ওঠে। তার মা এক বৌদ্ধ সন্ন্যাসী, তিনি চাইতেন ছেলে পারিবারিক বৈদ্য ঐতিহ্য ধারণ করুক, কিন্তু বকের একটি চাওয়া, একটুখানি শান্তির ঘুম। তারপর ছিল জুনমিন। সে বলে, না পড়াশোনায় ভালো, না খেলাধুলায় ভালো, নিজেকে দেখতেও এতটা সুন্দর মনে হয় না, তাও আশেপাশের সব মেয়েরা আমাকে দেখলে পাগল হয়ে যায়। আন্টিরাও আমাকে অনেক পছন্দ করে, এমনকি ছোট্ট বাচ্চারাও আমার জন্য পাগল। হয়তোবা মানুষ পানি এবং ভালো স্বভাবের মনে করে, হয়তোবা এটা আমার কিউট স্মাইলের জন্য, আর তার স্বপ্নের জন্য, যেটা কিনা একজন লিজেন্ডারি ডিজে হওয়া ছিল। তারপর শেষজনের পরিচয় দেওয়া হয়, যার নাম ডুচিন। একসময় তার স্বপ্ন ছিল বাস্কেটবল স্টার হওয়ার, কিন্তু একটি ইনজুরি তার সব স্বপ্ন ভেঙে দেয়। হয়তোবা সেই ইনজুরি থেকে তার মাথার স্ক্রুটাও একটু নড়ে গিয়েছিল। সে সবসময় কমপ্লেন করত তার প্যারেন্টস তাকে বিকে অ্যাডপশন নিতে দিচ্ছেন না, যে কিনা আসলে একটি পুরোপুরি বড় হওয়া গাভী ছিল। তারপর জুনমিন তাদের সবাইকে নিয়ে গেল তার ছোট্ট স্টুডিওতে, যেখানে সে ডিজে প্র্যাকটিস করত। টিউটং সেখানেও স্টাডি করা শুরু করে, আর বক কিছু একটা ম্যাগাজিন দেখছিল। কিন্তু ডোচিনের মনে কিছু একটা জেগে উঠল। জিনমিন যখন ডিজে প্লে করছিল, ফিল করছিল, তখন ডোচিনও সেটা ফিল করছিল। তাদের শৈশবের একটি সিন দেখানো হয়, যেখান থেকে বোঝা যায় ডোচিনের পারফেক্ট পিচ আছে। তখনই সে সিদ্ধান্ত নেয় যে সে ক্যারিয়ার হিসাবে কি নিবে। সেদিন সে গর্ব করে ঘোষণা করলো সে জুনমিনের মতো ডিজে হবে। সে বাড়িতে গিয়ে তার মা বাবাকে তার ডিজে হওয়ার কথা জানায়। তার মা বাবা এসব শোনার কয়েক মিনিটের মধ্যেই তাকে বাড়ি থেকে বের করে দিলেন। কোনো উপায় না পেয়ে সে পুরো ১ মাস টুটুইংয়ের বাসার ছাদে থাকলো। শেষ পর্যন্ত তার মা বাবা হাল ছেড়ে দিলেন এবং মেনে নিলেন। শুধু তারপর থেকেই তাদের মিউজিক জগতের আসল যাত্রা শুরু হলো। সেই দিন থেকে সে আর জুনমিন স্বপ্ন দেখতে লাগলো একসঙ্গে বিশাল আইডিএম ফেস্টিভ্যালের মঞ্চে পারফর্ম করবে। কিন্তু বাস্তবতা তাদের কোথায় নিয়ে দাঁড় করাবে সেটা কারো জানা নেই। তাদের প্রথম মঞ্চ তখন ছাদের উপরেই ছিল। সবকিছু ঠিকঠাক, মনে হচ্ছিল জীবন যেন নিখুঁত। ঠিক তখনই মহাবিশ্বের চাকা ঘুরে গেল। জুনমনের পরিবার ঘোষণা করলো যে তারা নিউজিল্যান্ডে চলে যাচ্ছে। গ্রাজুয়েশনের পর বন্ধুরা আলাদা হয়ে যাবে। ওরা একসঙ্গে কোনো ট্রিপে যায়নি, ইভেন তারা স্কুল থেকেও কোনো ট্রিপে যায়নি। ফাইনাল ইয়ার হিসাবে তাদের যাওয়ার কথা ছিল, কিন্তু এই সুযোগটা থেকেও তারা বঞ্চিত হয়ে যায়। কারণ ট্রিপে যাওয়ার ঠিক ২ দিন আগে জুনমিনকে ওয়াশরুমে কিছু ছেলেরা বুলিং করছিল। যখনই তারা জুনমনকে মারতে যাচ্ছিল, তখনই সেখানে টিটিউং ঝড়ের মতো এসে হাজির হয়। তারপর সে অ্যাকশন করার জন্য বক এবং ডুচিনকে ভিতরে আসার জন্য ডাক দিচ্ছিল, কিন্তু কোনো রেসপন্স না পেয়ে সে একাই তাদের সঙ্গে লড়াই করা শুরু করে। জুনমিনও একজন আক্রমণকারীকে ধরে মারার চেষ্টা করছিল। এর মধ্যে ডুজিন এবং বক আসে, কিন্তু তারা ভয় আর গন্ডগোলের মাঝে ভুল করে টিটিয়ংকে বারবার মারছিল। তখন সেখানে টিচার চলে আসেন। স্কুল সবাইকে শাস্তি দিল, তাদের পিকনিকে যাওয়া নিষিদ্ধ করা হলো। সিন প্রেজেন্টে আসে, ছেলেরা সিদ্ধান্ত নিল তারা ব্যক্তিগতভাবে শুধু ৪ জন একটি ট্রিপে যাবে, ড্রিম ডেস্টিনেশন থাইল্যান্ড, যেখানে তাদের টাইট রোপ ওয়াকিং আইডলটা পারফর্ম করছিল। কিন্তু তারা ছিল অসহায়, আর কারো বাবা মাই তাদের একা বিদেশ যেতে দিবেন না। সব ইম্পসিবল হওয়ার মুহূর্তে টিটং একটি প্ল্যানিং ক্রিয়েট করলো।
আর নরম গলায় বলল, তোমাদের জন্য এটাই হবে আমার শেষ একটি উপহার। তারপর সে বলে, যদি দিনে মাত্র 3 ঘন্টা ঘুমাও তাহলে যে কোনো কিছু অর্জন করা যায়। এবং সে সত্যি সেটা প্রমাণ করলো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সে পেল পারফেক্ট স্কোর, পূর্ণ নম্বর। বাকিটা তার ইন্টারভিউ দেখছিল। ডচিন বলল, নিশ্চয়ই সে আন্তাজে সব লিখেছে। কিন্তু টিটিয়ং হেসে বলল, দুনিয়াকে দেখিয়ে দিব যে ছেলেটাকে একসময় সবাই বোকা বলতো, সেই সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে উঠতে পারে। তার মা বাবা এমনভাবে উদযাপন করলেন যেন তারা লটারি জিতেছেন। একটা বিশাল দাওয়াতের আয়োজন করা হলো। আত্মীয়স্বজন সবাইকে ডাকা হলো। আর টিটং এর বাবা গর্ব করে বললেন, তিনি পুরো একটা গরু কেটে ফেলেছেন এই আনন্দে। আর গরুটা ছিল ডচিনের বি। ডচিন তার এই বিয়ের জন্য একটু মন খারাপ করলো। আয়োজন চলাকালীন সময়ে টিটং এর বাবা তার ছেলেকে পুরস্কার দেওয়ার প্রমিস দিলেন। এক মুহূর্ত দেরি না করে টিটং বলল সে তার বন্ধুদের নিয়ে থাইল্যান্ড যেতে চায়। তার বাবা থমকে গেলেন। 4জন ছেলে বিদেশ যাবে, তাও একা। তিনি শান্তভাবে বললেন, হয়তোবা নেক্সট টাইম। কিন্তু নেক্সট টাইম শোনা মাত্র ছেলেরা অনেক বেশি আতঙ্কিত হয়ে গেল। টিটং ইমোশনালি স্পিচ দেওয়া শুরু করলো। জিনমিন তার চোখে পানি নিয়ে আসলো। ডচিনও তাকে সান্ত্বনা দিচ্ছিল, আর সেও ইমোশনাল হয়ে যাচ্ছিল। টিটং বুঝাচ্ছিল যে সে নিজের চোখের পানি আটকে রাখার অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। কারণ ভিতরে ভিতরে সবাই জানতো এটাই তাদের শেষ সুযোগ। তাই তারা কিছুটা ইচ্ছা করে বেশি ইমোশনাল হয়ে নিজেদের প্যারেন্টসদের ইমোশনালি ব্ল্যাকমেইল করে রাজি করানোর চেষ্টা করছিল। কারণ তারা বুঝতে পারছিল গ্রাজুয়েশনের পর সবাই নিজের ফিউচার নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আর তাদের রাস্তাও আলাদা হয়ে যাবে। তারপর যা ঘটল কেউ আশা করেনি। জন্মিনের মা সামনে থেকে এগিয়ে এলেন। তিনি একটু ইমোশনাল হয়ে বললেন তিনি পুরো ট্রিপের খরচ বহন করবেন। তিনি তার ছেলের ফ্রেন্ডদের ধন্যবাদ জানালেন, কারণ তাদের বন্ধুত্বের জন্যই তার ছেলে বেঁচে গেছে আর আনন্দে জীবন কাটাতে শিখেছে। এটাই ছিল তার প্রতিদান দেওয়ার উপায়। ছেলেরা তো আনন্দে ফেটে পড়ল। চিৎকার, লাফালাফি, জন্মিন জন্মিন বলে স্লোগানও দেওয়া শুরু করলো, যেন পৃথিবীটা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। অবশেষে অপেক্ষিত দিনটি চলে আসলো। 4জন উঠে বসলো এয়ারপোর্টগামী বাসে। 2 সিটে একসাথে টিটং এবং বক বসেছিল, আর তাদের পিছনে বসেছিল ডচিন এবং জুনমিন। জুনমিন মজা করে বলে, 10 বছর পর যখন আমি বিশ্বজুড়ে পারফর্ম করব, সুপারস্টার ডিজে হব, তখন তোমাদের ভিআইপি টিকিট করে বিমানে করে নিয়ে যাব। এসব শুনে টিটং আর বক মজা করছিল আর হাসছিল। তারপর বাস এক জায়গায় ব্রেক নেয়। একটা ছোট্ট স্টেশন ছিল। বক ওয়াশরুমে যায়, সেখানে সে অনেক বেশি সময় লাগিয়ে দেয়। যার কারণে যখন তারা ফিরে আসছিল তখন হঠাৎ দেখে বাসটি চলে যাচ্ছিল। বাসটি থামানোর জন্য পিছনে পিছনে দৌড় দেয় আর চিল্লাতে থাকে, কিন্তু বাসটি থামাতে ব্যর্থ হয়। ডচিন আর টিটং বককে মারতে থাকে, কিন্তু জুনমিন হাত বাড়িয়ে তাকে মাটি থেকে তুলে। এক মুহূর্তে উধাও হয়ে গেল তাদের স্বপ্নের ট্রিপ। তারা পরস্পরকে বলল পরের বার যাব, এটা বলে ফিঙ্গার দিয়ে প্রমিসও করলো। কিন্তু পরের বার আসার আগেই জন্মিনের পরিবার বিদেশ চলে গেল। 10 বছর কেটে গেল। 4 বন্ধুর দৃঢ় বন্ধন ধীরে ধীরে আলাদা হয়ে গেল। প্রত্যেকে নিজের জীবনে ব্যস্ত হয়ে গেল। আমরা দেখি প্রেজেন্টে টিটং এক জাতীয় পরিষদের সদস্যের সেক্রেটারি। তার দিনভর কাটে ভাষণ লেখা, সময়সূচি ঠিক করা, আর এমন এক বসকে সামলাতে যে জনসমর্থন পাওয়ার জন্য অনশন করার ভান করতেন। স্টাফরা লুকিয়ে তাকে এনার্জি বার দিত। প্রথমে তিনি নিজেকে মহান দেখানোর চেষ্টা করতেন, কিন্তু শেষে লোভ সামলাতে না পেরে সেগুলো খেয়ে ফেলতেন। তার একজন ভিজিটর তাকে একটা বার দিতে চাইলে টিটং সেটা কেড়ে নিয়ে ভেঙে ডাস্টবিনে ফেলে দেয়। তারপরও খুব কুলভাবে বলে, এমনটা করবেন না, এটা কমিশনারের প্রতি অপমান। মানুষের ভরসা হারানোর চেয়ে তার দুর্বল হয়ে যাওয়াই ভালো। কমিশনার নাটকে ভঙ্গিতে বলেন, তিনি অজ্ঞান হয়ে যাবেন, তবুও খাবেন না। কিন্তু কিছুক্ষণ পর তিনি ডাস্টবিনে থাকা খাবারটির দিকে লোভনীয় চোখে তাকিয়ে থাকলেন এবং লোভ গিলতে থাকেন। এদিকে বাক হয়ে গেছে একজন ট্যাটু আর্টিস্ট। সে একজনকে ট্যাটু আর্ট করে দিচ্ছিল, ঠিক সেই মন্দিরে যেটাতে তার মা সাধনা করতেন। তার মা সেখানে চলে আসেন এবং তাকে মারতে থাকেন। তারপর তার মা তাকে বুঝান। তার মা এখনো আশা করতেন সে বৌদ্ধ ধর্মের পথে হাঁটবে, কিন্তু বাক বিশ্বাস করত তার নিয়তি কালী আর সূচের সাথে। এসব সাধনা টাধনা তাকে দিয়ে হবে না, আর সে এখনো প্রস্তুত ছিল না জাগতিক ইচ্ছাগুলো ছেড়ে দিতে। তারপর বাক এবং টিটং একসঙ্গে ডচিনের সঙ্গে দেখা করতে যায়। ডচিন 4জনের মধ্যে সবথেকে স্বাধীন এবং সবচেয়ে ইনোসেন্ট বাচ্চা, যা মানসিকভাবে অস্বাভাবিক হয়ে গিয়েছিল। ডাক্তার জানায় যে তার অবস্থার উন্নতি হয়েছে, এজন্য তাকে ডিসচার্জ করে দেওয়া হবে। কিন্তু বক আর টিটং স্পষ্টভাবে বুঝতে পারছিল যে তার আচরণে এখনো অস্বাভাবিকতা আছে। ট্রমা তার স্মৃতিকে ভঙ্গুর করে দিয়েছে। তবুও ডাক্তার তাকে ছেড়ে দেওয়ার অনুমতি দিলেন, শুধু ওষুধ আর বিশ্রাম যথেষ্ট বলে আশ্বাস দিয়ে। হসপিটালের বাইরে বের হয়ে টিটং প্ল্যান করলো ডচিন যেদিন রিলিজ হবে ওই দিন তারা ছোট্ট একটি রিইউনিয়ন খাবারের আয়োজন করবে। ডিসচার্জ হওয়ার দিন সকালে টিভিতে একটি খবর ডচিন দেখতে পেল, যা সময়কে থামিয়ে দিল। জুনমিন আর ডচিনের আইডল, সেই কিংবদন্তি ডিজে, তার শেষ ট্যুর ঘোষণা করলো থাইল্যান্ডে। অবসর নেওয়ার আগের শেষ শো। পরিচিত সেই বিটগুলো 10 বছরের ঘুম ভেঙে দিল স্মৃতির। প্রতিশ্রুতি অনুযায়ী টিটং আর ডচিন মিলল তাদের পুরানো বারবিকিউ দোকানে। ঠিকমতো বসার আগেই ডচিন উত্তেজিত হয়ে জুনমিনকে ফোন করতে গেল, কিন্তু টিটং তাকে থামালো। নিউজিল্যান্ডে তখন গভীর রাত, তাই তারা খাবার খেতে ব্যস্ত ছিল। হঠাৎ কেউ একজন তাদের সামনে এসে দাঁড়ালো। তারা দেখে বক।
যে কিনা তার মাথার সব চুল ফেলে দিয়েছে আর ভিক্ষুকভাবে এসেছে। তার মা তাকে জোর করে এরকম মাথা মুড়িয়ে এরকম ড্রেস আপ করে দিয়েছেন আর তাকে গৃহ থেকে শিক্ষায় পাঠিয়েছেন। সে এখন ভিক্ষা সংগ্রহের চেষ্টা করছে এবং আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুক হিসাবে দীক্ষিত হবে। তখনই সেখানে একটি মেয়ে চলে আসলো, যে কিনা অনেক বেশি সুন্দর ছিল আর তার মুখে আলাদাই একটি ব্রাইটনেস ছিল। স্কুল জীবন থেকেই যে টিটংকে মনে প্রাণে ভালোবাসতো, টিটং কখনোই তাকে গুরুত্ব দেয়নি। সবসময় মনে করতো সে কারো ভালোবাসার গল্পের এক ব্যাকগ্রাউন্ডের চরিত্র মাত্র। কিন্তু স্নেইল, যে কিনা কখনো হাল ছাড়েনি, আজ সে এসেছে বোকের মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে। সে ছোটবেলা থেকেই টিটংয়ের ছোট বোনের বেস্ট ফ্রেন্ড ছিল। একদিন কিছু বখাটে মেয়েরা তাকে টর্চার করছিল। টিটং সেখানে হাজির হয়। টিটংকে দেখে মেয়েগুলো ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তারপর টিটং তাকে বলে, যদি ওরা তোমাকে আর কোনোবার বিরক্ত করে তাহলে বলে দিও তুমি আমার গার্লফ্রেন্ড। এই একটি লাইন স্নেইলকে খুব বেশি ইমপ্রেস করে। সে টিটং এর জন্য পুরোই পাগল হয়ে যায়। সেই দিন থেকে সে টিটং এর বাসায় প্রতিদিন আসতো, বিভিন্ন কাজ করে দিত, কখনো কখনো নাস্তাও করে দিত। এদিকে টিটং এর মা তাকে আদর করে ডাকতেন বৌমা। শেষমেশ টিটং তাকে এসব কিছু থেকে সরে গিয়ে পড়ালেখায় মন দেওয়ার জন্য বলে। স্নেইলও ধীর হয়ে যায়, তার জেদ বেড়ে যায়। সে প্রতিজ্ঞা করলো ভালোভাবে পড়বে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এবং একদিন টিটংকে জয় করবে। সে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারেনি, কিন্তু টিটং এর প্রতি তার ভালোবাসা একদিনও কমেনি। প্রেজেন্টেও সে টিটং এর পাশে বসে আছে, একটি মোমবাতির মতো। টিটং দীর্ঘ নিঃশ্বাস নিল আর স্নেইলকে বলল, তার সামর্থ্য আছে কিন্তু ভাগ্য নেই। তারপর সে ডচিনের দিকে তাকিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করলো তার কি কোনো ইচ্ছা আছে কিনা। এক মুহূর্ত দেরি না করে ডচিন ফিসফিস করে বলল, আমি থাইল্যান্ডে যেতে চাই। সেই ভ্রমণটা শেষ করতে চাই, যেটা আমরা আগে কখনো করতে পারিনি। কিন্তু টিটং সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না বলল। ডচিনের মেন্টাল অবস্থা অনেকটাই নাজুক যে এখন তার পক্ষে ভ্রমণ করা অনেকটা বিপজ্জনক। যতই অনুরোধ করুক উত্তর একই রইল। ডচিন মন খারাপ করলো, তার আনন্দ হারিয়ে গেল। সে হতাশার মধ্যে পড়ে গেল। সেই রাতে সে আবার জুনমিনকে কল দিল। জুনমিন আগের মতোই বলল সে ব্যস্ত। জীবনে প্রথমবার ডচিন নিঃশব্দ হয়ে বসলো। সে অতীতের একটি সিন মনে করলো, যেদিন তার বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। সে টিটুয়ং এর বাড়ির ছাদে আশ্রয় নিয়েছিল। সে একা বসেছিল, তখন জুনমিন তার কাছে আসে এবং গল্প করতে থাকে। কিছুক্ষণ পর তারা দেখে বকও সেখানে চলে আসে, যে কিনা সবকিছু নিয়ে আসে এবং সেখানেই থাকার জন্য বলে। তার কিছুক্ষণ পর টিটুয়ং তার বইগুলো নিয়ে সেখানে এসে হাজির হয়। মানে তাদের মধ্যে বয়স যতই কম থাকুক না কেন, ভিতরে তাদের বন্ধুত্ব ছিল গভীর। প্রেজেন্টে আমরা দেখি টিটুয়ং অফিসে ছিল। অফিসের কাজ শেষ করে ক্লান্ত অবস্থায় সে বাড়িতে ফিরে সে দেখে বক তার সোফায় শুয়ে আছে। কিছুক্ষণ পর দেখে ওয়াশরুম থেকে ডচিন বের হলো। মানে তারা বাড়িটাকে নিজের মনে করে আশ্রয় নিয়েছে। তারা ইনভাইটে না আসলেও তারা এখানে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। তিনজন বসে গল্প করলো, আহামরি কিছুই না। কথা বলার এক পর্যায়ে 10 বছর আগে যে ট্রিপটি তারা কমপ্লিট করতে পারেনি সেটার টপিক উঠল। ডচিন ইমোশনাল হয়ে বলল সে ওষুধ এবং ট্রিটমেন্টের জন্য অনেক কিছু ভুলে গেছে, কিন্তু ট্রিপটা কখনোই ভুলেনি। যেহেতু ট্রিপটা হয়নি এখন সে করতে চায়, আর দিন দিন তার অবস্থাও ভালো হচ্ছে। তার চোখে আলাদাই একটা আশার লাইট ছিল, যা দেখে টিটুয়ং না করতে পারল না। সে রাজি হয়ে গেল। বক হাততালি দিল আর তারা বলল যদি আমরা এটা করি তাহলে পুরনো স্টাইলেই করব। আবার আমরা কুড়িরা সবচেয়ে বোকা ছেলেরা হব। পরের দিন তারা প্ল্যানিং অনুযায়ী কাজ শুরু করলো। টিটুয়ং তার বসের অফিসে গেল আর পার্টি কংগ্রেসের ঠিক কিছুদিন আগে ছুটি চাইল। তার বস কিছুটা নারাজ হলেন, কিন্তু সে বলল যদি আমি আমার বেস্ট ফ্রেন্ডকে দেওয়া প্রমিস রাখতে না পারি তাহলে আমি মানুষের সাথে ভবিষ্যতের প্রমিসগুলো কিভাবে রাখবো। বস আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। সে এমনকি টিটুয়ংকে টাকা দিতে চাইল, কিন্তু যখন সে ওয়ালেট খুলল তখন ওয়ালেটের ভিতর থেকে একটি চকলেটের র্যাপার পড়ে যায়। লজ্জায় সে দ্রুত ওয়ালেটটি আবার পকেটে ঢুকিয়ে দেয়। মন্দিরে বকের মা খুব বেশি চিৎকার করলো যখন সে ছুটির অনুমতি চাইল। কোনো উপায় না দেখে বক তার মাকে ব্ল্যাকমেল করা শুরু করলো। সে বলে যদি আমাকে যেতে না দাও তাহলে আমি যিশুর প্রতি বিশ্বাস রাখবো, যিশু আমাকে বাঁচায়। তার মা অস্থির হয়ে গেলেন, এতটুকুই যথেষ্ট ছিল তার মাকে রাজি করার জন্য। ট্রিপের দিন প্রথমে টিটুয়ং এয়ারপোর্টে পৌঁছালো। কিছুক্ষণ পর বক এলো, মাথা থেকে পা পর্যন্ত তার আগের গেটআপ নিয়ে, যেটা কিনা বৌদ্ধ ভিক্ষুকের ছিল। টিটুয়ং বলে এই গেটআপে কিভাবে যাবে। বক বলে চিন্তা করো না, আমার কাছে প্ল্যানিং আছে। এরপর আমরা দেখি ডচিন সেখানে আসে অনেকগুলো সুটকেস নিয়ে। সে অনেক বেশি খুশি ছিল। সে জুনমিনের সব কাপড়ও এনেছিল, এমনকি পুরো জন্মদিনের আকারের একটি বালিশও আনে, যেখানে জন্মদিনের ছবিও লাগানো ছিল। টিটুয়ং এসব দেখে কিছুটা রেগে যায়, কিন্তু কোনো উপায় ছিল না। তারা তিনজন ফ্লাইটে উঠে। জন্মদিনের পুতুলটি লাগেজ কম্পার্টমেন্টে রাখা হলো। টং জীবন রক্ষার জন্য প্রার্থনা করলো। বকও ধ্যান করলো প্রজ্ঞা অর্জনের জন্য। আর ডচিন স্বপ্ন দেখলো মিউজিক ফেস্টিভ্যালের। মধ্যরাতে ডচিন গভীরভাবে ঘুমেছিল। বাকও ঘুমন্ত অবস্থায় ছিল। টিটুয়ং ওয়াশরুমে যায়, সেখানে সে স্নেইলকে দেখে।
সে দেখে তাকে বলে, তুমি এখানে কি করছো? সে বলে, তোমাকে একা আমি কিভাবে বিদেশ যেতে দেব? যদি তুমি কোনো ধরনের বিপদে পড়ো তাহলে আমাকে তোমাকে বাঁচাতে হবে। তারপর সে গল্প করে বলল, চিন্তা করো না, তোমার গার্ড আছে আর তুমি এত তাড়াতাড়ি মারাও যাবে না। অবশেষে তাদের ফ্লাইট ল্যান্ড করলো। নতুন বাতাস তাদের মুখে এসে লাগলো। তারা নিজেকে অনেক বেশি এনার্জেটিক ফিল করলো। এয়ারপোর্টের ঠিক বাইরে টিটিয়ং দেখলো একজন মহিলার ব্যাগ থেকে ওয়ালেট পড়লো। সে সেটি তুলে নেয় আর মহিলাটিকে গিয়ে দিয়ে আসে। মহিলাটি খুব সুন্দরভাবে তাকে থ্যাংক ইউ বলে আর তার ফোন নাম্বার একটি কাগজে লিখে তাকে দেয়। কিন্তু কোনো কিছু করার আগেই স্নেল সেই কাগজটি ছিনিয়ে নেয় আর তার মুখে ঢুকিয়ে সম্পূর্ণটি গিলে ফেলে। একজন কোরিয়ান লোক দেখতে কিছুটা জাম্বুরার মতো তাদের রিসিভ করার জন্য আসলো। তারা সেই গাড়িটার লুক দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে গেল এবং ড্রাইভিং এর জন্য রাজি হয়ে গেল। তারপর তারা অনেক সুন্দর সুন্দর ছবিও তুললো। কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ স্থায়ী ছিল না। তাদের ড্রাইভার অন্য একটি গাড়িকে ধাক্কা দিয়ে দিল এবং দুই গাড়ির ড্রাইভারের মধ্যে একটু ঝগড়া হচ্ছিল। যখন টিটিয়ং তাদের থামাতে গেল তখন বৃদ্ধ লোকটি টিটিয়ংকে থাপ্পড় মেরে দিল। টিটিয়ং অজ্ঞান হয়ে পড়ল। বাকিরাও কিছুটা ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পর সেখানে আমরা দেখি পুলিশ চলে আসে। তাদের গাড়ির ড্রাইভার জুবাজিয়ার আতঙ্কিত হয়ে সমুদ্রে ঝাঁপ দিল। তাদের সবাইকে চুরি করা গাড়িতে চড়ার অপরাধে আটক করা হলো। জুবাজিয়ার ধরা পড়ল। সে সব দোষ তাদের উপর চাপিয়ে দিল। সে বলে উঠল তারা তার পরিবারকে অপহরণ করেছে আর তাকে গাড়ি চুরি করার জন্য বাধ্য করেছে। অফিসাররা তার কথা বিশ্বাস করল, কারণ সেই বুকার দলেরা অফিসারদের সঙ্গে বেশি একটা কমিউনিকেশন করতে পারছিল না। যেগুলো তারা বলছিল সেগুলোর উপর শুধু মাথা নাড়াচ্ছিল। সৌভাগ্যক্রমে কোরিয়ান এম্বাসি এসব কিছুর মধ্যে ইনভলভ হলো আর তাদেরকে নির্দোষ হিসাবে মুক্তি দেওয়া হলো। হোটেলে ঢুকেই তারা হোটেলটি অনেক বেশি সুন্দর এবং উপভোগ করতে লাগলো। তারা হোটেলের রুমের ভিতরে ঢুকে এবং রুমের বিভিন্ন জিনিস দেখতে থাকে। তারপর তারা মনে করে উইন্ডো খোলা মাত্র সমুদ্রের একটি সিন দেখতে পারবে, কিন্তু উইন্ডো খোলার পরে তারা আরেকটি বিল্ডিং এর দেয়াল দেখতে পায়, যেটা কিনা তাদের আনন্দ কিছুটা মাটি করে দেয়। নীলকে আরেকটি সুন্দর রুমে পাঠানো হলো। এরপর তারা তাড়াহুড়া করে সৈকতে গেল। সাদা বালি, নীল ঢেউ। বাকের এখনো ভিক্ষুকের গাউন পরা ছিল। পর্যটকরা তাকে স্বাভাবিকভাবে নমস্কার করছিল, যেটা কিনা তাদের আনকমফোর্টেবল করছিল। বাকিটা তাকে বলে গাউন খোলার জন্য। গাউন খুলতেই চোখে পড়ল একটি বিশাল বৌদ্ধর ছবি ছাপানো টি শার্ট। কোলাহল থামল না। তারা পানি ছিটিয়ে চিৎকার করে বাচ্চাদের মতো খেলতে শুরু করলো। খেলার মধ্যেই বক্স নেইলের বদলে রুমানি এক বিদেশিকে ভিজিয়ে দেয়। লোকটি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তারপর বক্তাকে নমস্কার করলো। তারা একজন আরেকজনের সঙ্গে সেখানে অনেক ভালো সময় কাটালো। তারপর তারা সেই সৈকতে একটি ছোট্ট বারে বসলো। বারের মালিক, যার নাম সিলভিয়া ছিল, সে একজন কোরিয়ান ছিল। সে খুব সুন্দরভাবে তাদের সঙ্গে কথা বলছিল। টিউটিংও তার সামনে অনেক বেশি পার্ট নিচ্ছিল। এটা দেখে স্নেল অনেক বেশি আনকমফোর্টেবল হয়ে যাচ্ছিল। আর তারা দেখে ডোচিন সেই নকল জুনমিনের সঙ্গে সময় কাটাচ্ছিল। টিউটিং এর এইসব দেখে অনেক বেশি খারাপ লাগে, কিন্তু স্নেলের সবচেয়ে বেশি অস্বস্তি হলো যখন সে দেখলো ভিক্ষুক বকো পর্যন্ত সিলভিয়ার সঙ্গে অনেকভাবে কথা বলার চেষ্টা করছে। স্নেল দুইজনকে উদ্দেশ্য করে বলে সিলভিয়া হয়তোবা আন্ডারগ্রাউন্ডের কোনো গ্যাংয়ের অংশ হবে, যারা কিনা নিউ ভিজিটরদের টার্গেট করে। পাশেই আরেকজন লোক মশা মারছিল। সে বলে হয়তোবা ওই লোক সিলভিয়ার সঙ্গে মিশে আছে, যারা কিনা পর্যটকদের ড্রাগস দিয়ে থাকে। সে কল্পনা করতে লাগলো, কিন্তু কেউ তাকে গুরুত্ব দিল না। সেই সন্ধ্যায় সিলভিয়া সবাইকে ক্লাবে আমন্ত্রণ জানালো। রাতের ক্লাবের পার্টি, এটা শুনে স্নেল একটু খুশি হলো না। কিন্তু যখন রাত এলো সে সব থেকে বেশি আগ্রহ দেখালো। সে সব থেকে ভালো ড্রেস আপ পরলো এবং ছেলেদের ডাকার জন্য গেল। কিন্তু যখন সে রুমে গেল দেখলো ছেলেরা কম্বল উড়ে ঘুমিয়ে আছে। যে তাদের কোনো রেসপন্স না পেয়ে সেখান থেকে চলে যায়। তার যাওয়া মাত্রই ছেলেরা স্প্রিং এর মতো উঠে দাঁড়ালো। তারপর তারা তাদের সব থেকে বেস্ট পোশাকগুলো পরলো এবং রাতে পার্টির জন্য বেরিয়ে গেল। যখন তারা ক্লাবে প্রবেশ করলো বিশ্ব যেন বিস্ফোরণ হলো। সঙ্গীত বাজলো ঝড়ের মতো। ছেলেরা বেসে যাওয়ার অনুভব করলো। ডোচিন ফোন তুলে নিল, চৌড়া হাসি দিয়ে সেলফি তুললো আর সব জায়গায় পোস্ট করলো। তারা কেয়ারলেস ভাবে ড্রিঙ্কস করা শুরু করলো আর অনেক বেশি এনজয় করলো। তারা নিজের সম্পূর্ণ এনার্জি এখানে ক্ষয় করছিল, যেন এই রাতের জন্যই তারা অপেক্ষিত ছিল। এরপর ডোচিন খেয়াল করলো স্টেজে থাকা সেই ডিজেকে। তার ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে করলো, যেটা কিনা সে এবং জুনমিন দেখেছিল। একই সময় টিউটিং বারে ছিল এবং সে সিলভিয়ার সঙ্গে দেখা করলো। সিলভিয়া খুব বেশি হাসি ঠাট্টা করলো এবং তাকে একটি ককটেল অফার করলো। কিন্তু যখনই সে এক সিপ নিতে যাচ্ছিল তখন সে খেয়াল করলো ডিজে প্ল্যাটফর্মে ডোচিন উঠে দাঁড়াচ্ছে এবং অনেক বেশি অশান্তি করছে। ডোচিন টেবিলের উপর চড়লো, মুখে অনেক বেশি আনন্দ আর চিৎকার। হাত উঁচু করে এমন ভান করলো সে যেন কোনো ফেমাস ডিজে। ছেলেরা ছুটে গিয়ে তাকে টেনে নামালো আর বাইরে নিয়ে গেল। বক চমকে গেল, দেখে যে তাদের বন্ধুর চোখ ঘুরে গেছে। মানে ডোচিনের অবস্থার অবনতি হচ্ছিল। এসব দেখে টিটিং দৌড়ে হোটেলে যায় তার ওষুধ আনতে, কিন্তু দেখলো স্নেল অন্ধকারে বসে আছে। মন খারাপ করেছিল। সে বলল, তোমরা কি অনেক বেশি মজা করেছ? আমাকে ছাড়া চলে গেলে। টিটিং অস্থির হয়ে গেল, ভালোভাবে কোনো কিছু বলতে পারছিল না। স্নেল তার কাছে আসে আর দীর্ঘশ্বাস নিয়ে বলে, তুমি নিরাপদে ফিরে এসেছো, এতেই আমি খুশি। মুহূর্তে টিটিং থমকে গেল। স্নেলের স্পর্শে তার যে একটা ফিলিংস আসছিল সেটা সে বোঝাতে পারছিল না। তারপর তার মনে পড়লো তার বন্ধুর কথা। তারপর তারা দুইজন ক্লাবে ছুটে গেল।
কিন্তু যখন পৌঁছালো দেখলো অনেক ভিড় জমে গেছে। মানুষরা বক আর ডিচংকে নিয়ে অনেক বেশি মজা করছে আর ফোনে বিভিন্ন ভিডিও তৈরি করছিল। ট্রিটিয়ং এর অনেক বেশি রাগ উঠে যায়। সে একটি চেয়ার নেয় এবং বেপরোয়াভাবে মানুষদের ধাক্কা দিয়ে সরাতে থাকে যাতে তারা ভিডিও না করতে পারে। দুর্ভাগ্যবশত তখনই পুলিশ এসে পৌঁছায়। পুলিশ তাদের সাথে কমিউনিকেশন করতে পারছিল না। তারা বোঝানোর চেষ্টা করে তারা শুধু এখানে ওষুধ নিয়ে এসেছে, কিন্তু পুলিশ তাদের ভুল বুঝে, মনে করে তাদের কাছে অস্ত্র আছে এবং তারা সেটা বের করতে যাচ্ছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি ইলেকট্রনিক শক স্নেইলের দিকে চলে আসে। সে সেখানেই পড়ে যায়। তারপর তাদের সবাইকে ধরে আবার জেলে বন্দি করা হয়। জেলের ওই সেলে সেই গাড়ি চুরির লোকটাও ছিল, যে কিনা আগেও তাদের ফাঁসিয়েছিল। সে তাদের এই অবস্থার উপর হাসছিল। তারপর আবার কোরিয়ান এম্বাসির হস্তক্ষেপ হয় এবং তাদের মুক্তি করে দেওয়া হয়। অফিসাররা হাসতে হাসতে বলে, 10 ঘন্টা আগে আমি ঠিকই ছিলাম, কিন্তু এখন দেখো তোমরা শুধু আমাকে ছুটাছুটি করাচ্ছ। তোমরা কি চাও আমি বিমানের টিকিট বুক করে তোমাদের আবার বাড়ি পাঠিয়ে দেই? পরের দিন তাদের শহরে অনেক বেশি বৃষ্টি হলো, তাই তারা বাইরে যেতে পারছিল না। ট্রিটিয়ং খেয়াল করলো স্নেইলের কবজের কাছে আঘাতের দাগ। শান্তভাবে তাকে ওষুধ এবং ব্যান্ডেজ দিল। স্নেইল অনেক বেশি ইমোশনাল হয়ে গেল আর বলল, আমি প্রতিদিন এভাবে আহত হতে পারি যদি তুমি আমার যত্ন নাও। ট্রিটিয়ং কোনো কিছু বলার আগে তার ফোনটি বেজে উঠল, যেখানে কিনা তার বস তাকে কল করেছিলেন এবং তিনি খুব উদ্বিগ্ন কণ্ঠে বলে, তুমি কি করছো? আমার 10 বছরের পরিশ্রম, তুমি তোমার দেওয়া কোনো প্রমিসই রক্ষা করতে পারোনি। তুমি তোমার জিনিসপত্র প্যাক করো, তোমাকে বরখাস্ত করা হলো। তাদের গতরাতের ভিডিওটি পুরো থাইল্যান্ড সহ বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে গেছে। মানুষ তাদের নিয়ে আলোচনা করছিল, তাদের এসব কিছু করার পিছনে রিজন কি ছিল, কোনো রাজনৈতিক কারণ নাকি কোনো ব্র্যান্ডের প্রচারণা করছিল। গুজব ছড়িয়ে পড়ল, আর তার বস, যিনি কিনা থাইল্যান্ডের এমবেসির সঙ্গে এমনি একটি ঝামেলার মধ্যে ছিলেন, এখন তার ঝামেলা আরো বেশি বৃদ্ধি পেল। যখন ট্রিটিয়ং তার চাকরি হারানোর ভয় পেল, ডুচেন আনন্দের সঙ্গে অনেক বেশি ফলোয়ার বাড়তে দেখল। এসব কিছু দেখে ট্রিটিয়ং এর অনেক বেশি রাগ হয়। সে তার হাতে থাকা পুতুলটি জনমিনকে চিনিয়ে নিল। সে ডচিনকে ওয়ার্নিং দিল, এখানেই থেমে যাও, নয়তো আমি এই বালিশকে টুকরো করে ফেলবো। ডচিনও কিছুটা রেগে পড়ল। সে বলল, তুমি আর বক জুনমিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। সে অনেক দূরে, তুমি একবারও তার খুঁজও নেওনি। হাই স্কুলে তুমি শুধু নিজের স্বার্থের জন্য তাকে ব্যবহার করেছ, আর তুমি এখন এমন একটা অভিনয় করছো যে তার কোনো অস্তিত্বই নেই। ট্রিটিয়ং এর রক্ত উত্তেজিত হয়ে গরম হয়ে উঠল, কিন্তু সে কারো সঙ্গে লড়াই করতে চায়নি, বিশেষ করে মেন্টালি অসুস্থ একজনের সঙ্গে। সে ঝগড়া না করে বাইরে বেরিয়ে গেল। বক তাকে অনেক থামানোর চেষ্টা করছিল, কিন্তু থামাতে পারল না। পরবর্তীতে সেই রাত ডচিন এলোমেলোভাবে সৈকতে বের হলো এবং ট্রিটিয়ং ট্রিটিয়ং করে ডাকছিল। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল, সে ওষুধও খায়নি, আবার অবনতিও হচ্ছিল তার। যখন শেষমেশ সে ট্রিটিয়ংকে দেখতে পেল, তখন তার কুলে চড়ে উঠল এবং কাঁদতে থাকলো। আমি দুঃখিত, আমি এত স্বার্থপর, আমি ভয় পেয়েছিলাম তুমি সমুদ্রে হয়তোবা চলে গিয়েছো এবং অদৃশ্য হয়ে গেছো। ট্রিটিয়ং নরম এবং দীর্ঘশ্বাস ফেলল। সে তার আর রাগ ধরে রাখতে পারল না। ঠিক এভাবেই চারজনের দল আবার পরিপূর্ণ হয়ে গেল। আগামীকাল তাদের খুব বেশি ইম্পর্ট্যান্ট একটি ইভেন্ট ছিল, যার জন্য মূলত থাইল্যান্ডে আসা, থাইল্যান্ডের সেই মিউজিক ফেস্টিভ্যাল। পরের দিন তারা পৌঁছালো সেই স্কেনে, ওয়ার্ল্ড ওয়াইড সেই ফেস্টিভ্যালে, যেখানে ডিজে তার পারফরমেন্স করতে যাচ্ছিল। সেখানে সেই এয়ারপোর্টের মেয়েটি তাদেরকে চিনে ফেলে। সে তাদের দিকে হাত নাড়ায় এবং কাছে আসে। কিছুক্ষণ পর সেখানে ডিজের স্টারও এসে উপস্থিত হলো। তারপর তারা জানতে পারলো সেই মেয়েটি ডিজের জিএফ ছিল। সুপারস্টার ডিজে তাদেরকে বলে, আমি শুনেছি তোমরা কিভাবে ওই দিন তাকে এয়ারপোর্টে সাহায্য করেছো, সেজন্য আমি তোমাদের আজকে শোয়ের জন্য ভিআইপি সিট অফার করলাম। সেই রাতে বাতাসে লেজারের আলোতে ঝলমল করছিল। চারিদিকে খুব সুন্দর মিউজিক শোনা যাচ্ছিল। সবাই মোমেন্টগুলো খুব বেশি এনজয় করছিল। চারিদিকে পানীয় ছিটিয়ে দেওয়া হচ্ছিল। মিউজিকের সাথে আলো ঝলমল করছিল। ছেলেরা এমনভাবে নিজেদেরকে ফিল করলো যে তারা এর আগে নিজেকে কখনো এত বেশি ফ্রি অনুভব করতে পারেনি। তারপর সেই অপেক্ষিত মোমেন্টটা আসলো। ডিজে ভিড়ের মধ্যে তাদেরকে খুঁজে পেল। সে ডজিনকে স্টেজে ডাকলো তার সঙ্গে একটি ট্র্যাক মিক্স করার জন্য। ডজিন নকল জুনমিনকে হাতে নিয়ে স্টেজে গেল, কারণ এই মুহূর্তটা তাদের দুজনের ছিল। গ্রুপটি নিজ থেকে চিৎকার করলো, তারা গর্ব করছিল। বাকিরাও তাদেরকে উৎসাহ দিচ্ছিল, কিন্তু তারা জানতো না এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হবে না। হঠাৎ আশপাশের সব লাইট অফ হয়ে গেল। চারিদিকে অন্ধকার ছিল। ট্রিটং একটি ময়লা এবং অন্ধকার ঘরে নিজেকে খুঁজে পেল। তার হাত পা বাঁধা অবস্থায় ছিল। অন্যরাও তার পাশে বাঁধা অবস্থায় ছিল। তাদেরকে কিডন্যাপ করা হয়েছিল। এটি সেই জায়গা যেখানে মানুষকে কিডন্যাপ করে তাদের বডির পার্টগুলা খুলে রাখা হয়। পরবর্তীতে বক জেগে উঠল। সে তার স্মৃতিতে কল্পনা করলো তারা কিভাবে এই জায়গায় এসেছে। ফেস্টিভ্যালের পর সিলভিয়া তাদেরকে সৈকতে ড্রিঙ্ক করার জন্য ইনভাইট জানিয়েছিল। স্নেইল তাদেরকে নিষেধ করেছিল, কিন্তু তারা তা মানেনি। ট্রিটিয়ংকে সিলভিয়ার সঙ্গে ভালোভাবে কথা বলতে দেখে রাগে স্নেইল সেখান থেকে চলে যায়। আর তারা বুঝতে পারে স্নেইলের সিলভিয়া সম্পর্কে যে সন্দেহ ছিল সেটা সঠিক ছিল, কিন্তু এখন তারা এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবে সেটা বুঝে উঠতে পারছিল না। পরের দিন সকালে স্নেইল চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাকে গ্রেফতার করা হয় হোটেল রুমের সমস্ত অ্যালকোহল খেয়ে বোতলগুলো পানি দিয়ে পুনরায় ভর্তি করার কারণে। পুলিশ যখন তাকে বিভিন্ন কিছু জিজ্ঞাসাবাদ করছিল, তখন সে দেয়ালে একটি ওয়ান্টেড পোস্টার দেখে, যেটা কিনা সিলভিয়ার ছিল।
সে বুঝতে পারে কিছু একটা ঝামেলা আছে। এরপর আমরা দেখি সিলভিয়া সেই জায়গায় ফিরে যায়। এদিকে সার্জনের অস্ত্রোপচার করার জন্য অ্যানেস্থেসিয়া শেষ হয়ে গিয়েছিল। সে চিন্তা করছিল এটা ছাড়াই সে অস্ত্রোপচারের কাজ শুরু করে দিবে। তার প্রথম শিকার ছিল ডচিন। যখনই সে ছুরি দিয়ে তার পেটটি কাটার জন্য প্রস্তুতি নিল, ঠিক তখনই সেনাবাহিনীর সদস্যরা বিল্ডিংয়ের উপর অ্যাটাক করলো। বাইরে থাকা গার্ডদের উপর অ্যাটাক করলো, দরজাটি উড়িয়ে দিল এবং অবশেষে অস্ত্রোপচার কক্ষে পৌঁছালো। সার্জনরা হতাশায় আগুন ছুটছিল, কিন্তু একটি স্টান গ্রেড তাদেরকে চিরতরে নীরব করে দিল। মুক্ত হওয়ার পর ডচিন চিৎকার করতে লাগলো আর জোর দিয়ে বলল তারা এখনো ভিতরে, জুনমিনকে বাঁচাতে পারেনি, ভিতরে রেখে চলে এসেছে। বাকিরা তাকে বোঝানোর চেষ্টা করছে কোনো জুনমিন নেই, এটা শুধু একটা বালিশ, কিন্তু সে মানল না। টিটিউং তাকে থাপ্পড় মারল আর বলল আমাদের তাকে ছেড়ে দিতে হবে। এরপর আমাদের সত্য ঘটনাটি দেখানো হয়। 10 বছর আগে যখন তারা সেই বাস মিস করেছিল যেটা দিয়ে তাদের বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, ড্রাইভার হঠাৎ ফিরে এসেছিল। তারা আনন্দে বাসে উঠল, কিন্তু কিছুক্ষণ পর বাসটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সবাই নিজেদের জীবন নিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলো। ঠিক তখনই টিটিউং বককে কুলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। ডচিন জুনমিনকে বের করার চেষ্টা করছিল, কিন্তু জুনমিন দাঁড়াতে পারছিল না। তার পা ভাঙ্গা অবস্থায় কিছু একটাতে আটকে গিয়েছিল। ডচিন সাহায্যের জন্য দৌড়ালো, কিন্তু সে ফিরে আসার আগেই বাসটি বিস্ফোরণ হয়ে গিয়েছিল। ডচিন আর বাকিরা যে জনমিনকে রেখেই এসেছিল এটার গিল্ট তাদের মধ্যে সবসময়ই ছিল, কিন্তু ডচিনের গিল্টটা একটু বেশি ছিল, যার কারণে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তার মন সত্য মেনে নিতে অস্বীকার করলো। সে জন্মিনের এমন একটি স্ট্রাকচার তৈরি করলো যেটা এখনো জীবিত আছে। এবার প্রথমবারের মতো সে স্বীকার করলো, যখন সে আমার হাত ধরে রাখতে চেয়েছিল আমি তাকে দূরে সরিয়ে দিয়েছি। আমি ভয় পেয়েছিলাম, আমি দৌড়ালাম। সে 10 বছর ধরে সেই অপরাধবোধ বহন করছিল। এইবার সে পালাবে না। সে জ্বলন্ত গুদামে আবার ফিরে দৌড়ালো নকল জন্মিনকে বাঁচাতে। কুলে আঁকড়ে ধরে ফিসফিস করে ক্ষমা চাইল। প্রতিটি স্মৃতি মনে করতে লাগলো যতক্ষণ না তার ভিতরে একটু শান্তি আসলো। অন্যরা তাকে বাইরে টানলো, কিন্তু নকল জুনমিন এখনো ভিতরে ছিল, এবং যদি তারা তাকে উদ্ধার না করে ডচিন হয়তো চিরকালের জন্য ভেঙে পড়তে পারে। সুতরাং টিটিয়ং আবার আগুনের মধ্যে দৌড়ালো। অবশেষে তারা 4 জন জীবিত ফিরল। মানে তারা 3 বন্ধু মিলে সেই জন্মিনের পুতুলটিকেও বাঁচিয়ে আনলো। পুলিশ এসব দেখে বলল 20 বছর ধরে পুলিশের চাকরিতে আছি, কিন্তু কখনো কাউকে একটি বালিশের জন্য এরকম রিস্ক নিতে দেখিনি। তাদের শ্বাস নেওয়ার সময়টুকু পর্যন্ত ছিল না। তারা তাড়াহুড়ো করে বিমানবন্দরের দিকে দৌড়ে যাচ্ছিল, কিন্তু তাদের দেরি হয়ে গিয়েছিল, খুব দেরি। টিটিয়ং এমন একটি ভাষায় কাঁদছিল যেটা সে নিজেও জানত না, কিন্তু সে নিশ্চিত ছিল যে তার চাকরিটা এবার হারিয়ে যাবে। তখনই একটি ঘটনা ঘটে গেল। স্নেল সেখানে আসলো, যে তাদের দিকে তাকালো, মনে হচ্ছিল কিছু একটা করবে। তারপর আমরা দেখি বিমানকে থামানোর জন্য স্নেল রানওয়েতে দৌড়াচ্ছিল আর বলছিল প্রিয় কেদনা, আমি তোমাকে এখান থেকে বের হতে সাহায্য করব। সে বিমানের সামনে দাঁড়িয়ে চিৎকার করছিল, ক্যাপ্টেন দয়া করে থামান। সিকিউরিটি গার্ড তাকে ধরে নিয়ে সেখান থেকে নিয়ে যায়। যাওয়ার সময় সে তাদেরকে একটু রিকোয়েস্ট করলো কথা বলার জন্য, শুধু 1 মিনিট। তারপর সে গিয়ে টিটিয়ংকে বলল আমার কথা চিন্তা করো না, নিরাপদে কোরিয়ায় ফিরে যাও। আর আমি জানি আমি তোমার টাইপের না, আমি জানি আমি বেশি শিক্ষিতও না, আমি জানি তোমার চোখে আমি শুধু একজন সিম্পল মেয়ে, কিন্তু আমার জন্য তুমি অনেক কিছু। যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো আমি লড়াই করা শিখেছি। তুমি একমাত্র মানুষ যাকে আমি বাকি জীবনের জন্য চাই। চিরকাল তোমার পাশে আমি থাকবো। সে তার আঙ্গুলে একটি রিং পরালো আর বলে অফিসিয়ালি এখন আমরা ডেট করছি। টিটিয়ং স্থির হয়ে গেল। সিকিউরিটি তাকে টেনে নিয়ে গেল, কিন্তু যখন সে শেষমেশ যাচ্ছিল তখন তার নাম চিৎকার করলো। টিটিয়ং এর মুখে আলাদা একটি উজ্জ্বল ভাব চলে আসলো, কিন্তু সে এইসব কিছু মানতে নারাজ ছিল। কিন্তু ভাগ্য ইতিমধ্যেই তাদের জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। কয়েকদিন পর আমরা দেখি টিটিয়ং এর বস সেই ইলেকশনটি জিতে গিয়েছিলেন, কিন্তু অনশন করার জন্য তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি হসপিটালের বেডে ছিলেন। যখন সাংবাদিকরা মন্তব্য চেয়েছিল তিনি কিছুই বলতে পারলেন না। তখন টিটিয়ং তার জন্য অনুবাদ করলো, আমি কিছুই করিনি, সবকিছু ধন্যবাদ সিকিউরিটি টিটিয়ং এর। সে অনেক বেশি চালাক আর সব কৃতিত্ব তারই। তখন বস সেখানে চটপট করছিল, কিন্তু কিছুই করতে পারছিল না। 1 মাস পর স্নেইল অবশেষে মুক্তি পেল। ধন্যবাদ টিটিয়ংকে, যে প্রতিটি দপ্তরে গিয়ে তার জন্য অনুরোধ করেছিল। সে যখন ফিরে আসলো খেয়াল করে বক তার আংটিটি পরেছিল। সে এর আগে সামনের দিকে এগিয়ে আসছিল। টিটিয়ং তখন দ্রুত আংটিটি আবার ফিরিয়ে নিল এবং নিজের আঙ্গুলে পরে নিল। তাদের দুজনের একটি সুন্দর হ্যাপি এন্ডিং হলো। বক তার ধর্ম অনুযায়ী ধ্যানে মগ্ন হলো। তার মা তার প্রতি অনেক বেশি খুশি ছিলেন। ডচিনও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল, একটি ট্রাভেল এজেন্সিতে কাজ শুরু করলো। তারপর একসাথে তারা 3 জন জুনমিনের কবর পরিদর্শন করলো। বক কাঁদার চেষ্টা করলো, কিন্তু তার চোখে কোনো পানি আসলো না। সে বলে অনেক টাইম হয়ে গেছে, এর জন্য হয়তোবা। তারপর তারা বলে সে চাইতো না আমরা কাঁদি। হাওয়া ধীরে ধীরে লম্বা ঘাসের উপর দিয়ে বয়ে গেল, যেন তাদের বন্ধু এখনো কোনো এক জায়গায় তাদের দিকে তাকিয়ে হাসছে। তাদের গল্প এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাদের 4 জনের গল্প এমন ছিল, একজন অতীত থেকে পালিয়ে বেড়াচ্ছিল, আরেকজন নিজেকে এত বেশি ব্যস্ত রাখছিল যে এসব কিছু চিন্তা করার কোনো সুযোগই পায়নি, আর আরেকজন ধর্মের আশ্রয় নিল, আর একজন বড় হওয়ার কোনো সুযোগই পায়নি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।
দেখা হবে নতুন আরো কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।